সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আবারও কি বাংলাদেশ সেনা শাসনের পথে কারা নেতৃত্ব দিচ্ছেন? 5 অগস্ট 2024 থেকে জ্বলছে বাংলাদেশ। যে শীর্ষ জেনারেলদের চাকরিচ্যুত করা হয়েছিল তারা কি আসলে চুপচাপ বসে আছেন, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে বড় কোনো সামরিক অভ্যুত্থানের নীল নকশা? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং ডক্টর ইউনূসের বিদায়ের পর নির্বাচিত সরকারের ভেতরে কেন এত তীব্র অস্বস্তি? বাংলাদেশ কি তবে 1-11 মতো আরেকটি ছদ্মবেশী সেনা শাসনের মুখোমুখি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের প্রতিটি সেক্টরে যে উলটপালট শুরু হয়েছিল তার সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। সরকার পতনের পরপরই বাংলাদেশ সেনাবাহিনীতে একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বাধ্যতামূলক অবসর, বরখাস্ত বা পদচ্যুত হন। যদিও কতজন শীর্ষ জেনারেল চাকরি হারিয়েছেন তার কোনো একক সুনির্দিষ্ট সরকারি তালিকা আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, তবে নিশ্চিতভাবে বেশ কিছু জেনারেলের চাকরি হারানোর তথ্য পাওয়া যায়। যেমন শীর্ষ জেনারেলদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম 2024 সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, তাকেও একই প্রক্রিয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মেজর জেনারেল হামিদুল হক, তিনিও বাধ্যতামূলক অবসরের শিকার হন। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। মেজর জেনারেল জিয়াউল আহসান, তাকেও চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং একই সাথে তাকে আটক করা হয়। মেজর জেনারেল কবির আহমেদ, তাকে বিচারের আওতায় আনবার একটা প্রক্রিয়া যখন চলছিল অন্যান্য সামরিক কর্মকর্তাদের, যেমন এই মুহূর্তে ক্যান্টনমেন্টের ভেতরে একটি সাব জেল আছে, যে সাব জেলে বন্দী করা রাখা হয়েছে সামরিক কর্মকর্তাদের, তাদের মধ্যে মেজর জেনারেল কবির আহমেদও ছিলেন, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সবশেষ তাকে আর আটক করা যায়নি, তিনি যে কোনো ভাবে দেশ ত্যাগ করে বিদেশে চলে গেছেন। আমি যাদের নাম বললাম এর বাইরেও পরবর্তী সময়ে সেনাবাহিনীতে আরো অসংখ্য বদলি ও অবসর হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই শীর্ষ সামরিক কর্মকর্তাদের চাকরি থেকে সরানো হলো, তারা এখন কোথায়? তারা কি ঘরে বসে সাধারণ মানুষের মতো সময় কাটাচ্ছেন? তারা ম্যাক্সিমাম ভারতে আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। কিন্তু তারা যে চুপচাপ বসে আছেন এটি যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। পর্দার পেছনের খবর এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বরখাস্তকৃত এবং চাকরিচ্যুত অফিসাররা মোটেও বসে নেই, তারা ভেতরে ভেতরে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন। তাদের এই গোপন তৎপরতা ও কাজের চূড়ান্ত ফল হিসেবে বাংলাদেশে হয়তো যে কোনো মুহূর্তে ভর করতে পারে সরাসরি বা পরোক্ষ সেনা শাসন। অন্যদিকে রাজনৈতিক ফ্রন্টের দিকে তাকালে দেখা যাবে যে দেশ আজ এক মারাত্মক এবং অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস অত্যন্ত মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। তার ইচ্ছে ছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার, কিন্তু দেশের জটিল পরিস্থিতি এবং নানামুখী চাপের কারণে তিনি বেশি দিন টিকতে পারেননি। অবশেষে ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসন একটি নির্বাচন দিতে বাধ্য হয়। কিন্তু তথাকথিত এই নির্বাচিত সরকারকে কি আপনারা আজ খুব স্বস্তিদায়ক অবস্থায় দেখছেন? একেবারেই না। যে দলটির সরকার আজ প্রতিষ্ঠিত হয়েছে সেই দলের ভেতরে আজ দারুণ অস্বস্তি, তীব্র ক্ষোভ এবং কুণ্ডল কাজ করছে। এর মূল কারণ হলো দলের যেসব নেতাকর্মী বা ত্যাগী নেতৃত্ব দীর্ঘদিন রাজপথে মার খেয়েছেন, জেল খেটেছেন এবং চরম ত্যাগ স্বীকার করেছেন, তারা আজ বলতে গেলে সরকারে বা দলে কোনো মূল্যায়ন বা দায়িত্বই পাননি। বরং এমন সব অপরিচিত এবং অনভিজ্ঞ লোকজনকে বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে যে আজ 5 মাস পার হয়ে গেলেও দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, দলের কর্মীরাও তাদের অনেকের নাম পর্যন্ত এখনো বলতে পারবে না। এই পুরো বিষয়টি আসলে একটি গভীর দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ। অন্যদিকে যে গোষ্ঠীটি আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল সেই গোষ্ঠীটি কিন্তু অত্যন্ত সক্রিয়। তারা পর্দার আড়ালে এমন কিছু ছক বসছে যে ছকে আওয়ামী লীগকে পতন ঘটানো হয়েছিল, বিএনপিকে এই যে একটা ব্যর্থ সরকার, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, ত্যাগী নেতারা দায়িত্ব পায়নি, অপরিচিত আনকোরা লোকজন দায়িত্ব পেয়েছে, বিএনপি যাতে ব্যর্থ হয় এমন, এটি আমরা বলছি যে দেশি বিদেশি ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রের ফলে এই সরকার যখন কোনো কাজ করতে পারবে না, সেই গোষ্ঠীটি আওয়ামী লীগকে যারা পতন ঘটিয়েছিল, জামাত এবং অন্যান্য সাথে দেশি বিদেশি শক্তি, তারা বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে
তারা ক্ষমতা দখল করবে সেই ছকটাও আঁকা হচ্ছে বা নেপথ্যে কাজ চলছে। সেই উগ্রপন্থী গোষ্ঠীটি বা সরকার পতনকারী গোষ্ঠীটি কিভাবে কাজ করছে দেখুন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আজ 5 মাস পার হয়ে গেছে, কিন্তু তারা জনগণের দৃশ্যমান কোনো উল্লেখযোগ্য কাজ করতে পারেনি। আজ থেকে 2 বছর আগে আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ চালিয়েছিল, দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি যেভাবে সচল রেখেছিল, একটি স্থিতিশীল বাংলাদেশ রেখেছিল, বর্তমান সরকারের মধ্যে তার ছিটে ফোটাও নেই। 5 মাসে এই সরকার একটিও বড় বা সফল কাজের উদাহরণ সৃষ্টি করতে পেরেছে কি? কেউ বলতে পারবেন? পারবেন না। কাজেই মাত্র 5 মাসের মাথাতেই দেশের ভেতরে এবং প্রশাসনের ভেতরে একটা বড় ধরনের পরিবর্তনের চাপা উত্তেজনা ও ক্ষোভ কাজ করছে। মানুষ বিকল্প খুঁজতে শুরু করেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ও জনপ্রিয় দল আওয়ামী লীগের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলবল সহ বাংলাদেশে ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি যদি দেশে ফিরে আসেন তবে রাজপথ যে আবার উত্তপ্ত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। 2006 সালের সেই নদী বৈঠা আন্দোলন এবং চরম সহিংস পরিস্থিতি আমরা আবারও দেখতে পাবো। দেশ চলে যাবে এক গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিতে। দেশ যদি এমন চরম অস্থিতিশীলতার দিকে যায় তবে উদ্ধার করবে কে? অনেকেই ভাবছেন 2007 সালের মতো আবারও কোনো 1-11 মডেলের তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, কিন্তু সেখানেও একটি বড় সমস্যা তৈরি হয়ে গেছে। সদ্য বিদায়ী ডক্টর ইউনূসের পরিষদে থাকা তথাকথিত সুশীল সমাজ বা সুশীল ব্যক্তিরা সেই 1-11 মডেলের গ্রহণযোগ্যতা জনগণের কাছে পুরোপুরি নষ্ট করে ফেলেছেন। সুশীলদের উপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই। তাহলে উপায় কি? বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী ছাড়া আর কোনো বিকল্প বা উপায় আজ দেশের সামনে খোলা দেখা যাচ্ছে না। যেমনটা আমরা আগেই বলেছি যে চাকরিচ্যুত ও ক্ষুব্ধ সামরিক কর্মকর্তারা বসে নেই, তারা কাজ করে যাচ্ছেন এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশ হয়তো খুব শীঘ্রই একটি ব্যতিক্রমী রাজনৈতিক অধ্যায় দেখতে যাচ্ছে। আর তা হলো সেনা শাসনের অধীনে গণতন্ত্রের জন্য একটি নতুন নির্বাচন। সেখানে বর্তমান সেনাপ্রধান থাকতেও পারেন, নাও পারেন। অর্থাৎ সরাসরি সামরিক হস্তক্ষেপে শান্তি ফিরিয়ে এনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মন নেয় তা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে পর্দার আড়ালে যে বড় কিছু ঘটছে তা নিশ্চিত।